নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো চেন্নাই সুপার কিংস বনাম লখনৌ সুপার জায়ান্ট ম্যাচ নিয়ে। যেই ম্যাচটা চেন্নাইয়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে চলেছে। চেন্নাই যদি এই ম্যাচটা হেরে যায়, এই আইপিএল হয়তো চেন্নাইয়ের শেষ হয়ে যেতে চলেছে। এবং তারই পাশাপাশি কিন্তু আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের নিয়ে। কেকেআরের মেন চ্যালেঞ্জটা কিন্তু সামনে আসতে চলেছে, এবং তারই সঙ্গে সঙ্গে কি কেকেআরের পরের ম্যাচে পাঞ্জাবের এগেনস্টে আমরা কোনো চেঞ্জ এক্সপেক্ট করতে পারি, সেই নিয়েও কথা বলবো। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। তো প্রথমে যদি আমরা কথা বলি চেন্নাই সুপার কিংস বনাম লখনৌ সুপার জায়ান্ট ম্যাচ নিয়ে, যেই ম্যাচটা কিন্তু আজকে হতে চলেছে তোমার লখনৌয়ের একানা স্টেডিয়ামে। ম্যাচটা দুই দলের জন্য গুরুত্বপূর্ণ। লখনৌয়ের জন্য কি ব্যাপার, লখনৌ যদি এই ম্যাচটা জিতে যায়, প্রথম 7 ম্যাচে 5টা জয় তোলে, সেখানে লখনৌ বিশাল ভালো জায়গাতে চলে যাবে। এবং সত্যি বলতে আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই, লখনৌ এইরকম জায়গাতে থাকতে পারে আমি পার্সোনালি এক্সপেক্ট করিনি। কারণ লখনৌয়ের বোলিংটা আমার সেই লেভেলে লাগছিল না, বিশেষ করে তোমার মায়াঙ্ক যাদব চোট পাবার পর। বাট বিশাল ক্রেডিট যাবে শার্দুল ঠাকুরের কাছে, দিগ্বেশ রাঠির কাছে। তারা পরবর্তীকালে এসে যেরকম ইম্প্যাক্ট দিয়েছে আমরা এক্সপেক্ট করিনি অতটা। তার পাশাপাশি ভাই নিকোলাস পুরান, হ্যাঁ অবভিয়াসলি মার্করাম খেলেছে, মিচেল মার্স খেলেছে, তবে নিকোলাস পুরান লিটারেলি ওয়ান ম্যান আর্মি হয়ে খেলছে এই তোমার লখনৌ সুপার জায়ান্ট টিমটার জন্য। এই লেভেলের ব্যাটিং ভাই প্রত্যেক ম্যাচে, মানে এই টাইপের যারা ব্যাটসম্যান হয়, নিকোলাস পুরান টাইপের ব্যাটসম্যান, যারা একাই একটা ম্যাচকে অপোনেন্টের হাত থেকে দূরে নিয়ে যেতে পারে এবং টোটালি অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে, সেই টাইপের ব্যাটসম্যানদের থেকে আমরা ইনকনসিস্টেন্সিও দেখি। যে নিকোলাস পুরান প্রত্যেক ম্যাচে দুরন্ত ব্যাটিং করছে। এবার আমি বললাম বলে হতে পারে পরের ম্যাচ থেকে ভালো ব্যাটিং করা তার বন্ধ হয়ে গেল, কারণ ভাই মার্করামকে নিয়ে যেদিন বললাম যে আমি বলার পর হয়তো উল্টোটাও হতে পারে, বাট মার্করামের থেকে আমরা ইম্প্যাক্টফুল ইনিংস আইপিএলে খুব একটা বেশি দেখিনি। তারপর থেকে 3 ম্যাচে মার্করাম 3টি ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছে। পুরানের ব্যাপারটা দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, নিকোলাস পুরান কিন্তু ব্রিলিয়ান্ট, মানে অনবদ্য। সেখানে এই দলটাকে পুরান সুপার জায়ান্টও বলা যেতে পারে, পিএসজি। উল্টো দিকে চেন্নাই সুপার কিংস, তারা 6টা ম্যাচে মাত্র একটা জয় তুলেছে। চেন্নাই দলে প্রবলেমের পর প্রবলেম, প্রচুর প্রবলেম। বাট আমি পার্সোনালি চাই না চেন্নাই সুপার কিংসের মরশুম এত তাড়াতাড়ি শেষ হয়ে যাক। কারণ যদি চেন্নাই আজকের ম্যাচে হেরে যায়, 7টা ম্যাচে মাত্র একটা জয় থাকে, কোয়ালিফাই করার জন্য পরে 7টা ম্যাচে 7টা জিততে হবে। এবং সেখানে লিটারেলি চেন্নাই হয়তো আউট হয়ে যাবে। এত তাড়াতাড়ি সিএসকের মতো দল আউট হয়ে গেলে আইপিএল এর মজা কমে যাবে। আমি তো চাই চেন্নাই একটা দুটো ম্যাচ জিতুক, চেন্নাই ফ্যানেরাও একটু এবার আনন্দ করুক, একটু তো জমাক আর কি আইপিএল পয়েন্টস টেবিলের লড়াইটাকে। নয়তো যদি এত তাড়াতাড়ি কিছু টিম একদম ওপরে চলে যায়, কিছু টিম একদম নিচে চলে যায়, সেটা আইপিএল এর জন্য হয়তো ভালো নয়। সেখানে চেন্নাইয়ের তরফ থেকে এই ম্যাচ আমরা কি এক্সপেক্ট করতে পারি? বন্ধুরা, ভিডিওতে এগোনোর তোমাদের জানাবো যে যদি তোমরা আজকের ম্যাচের জন্য ফ্যান্টাসি টিম বানাতে চাও, তাহলে কিন্তু অবশ্যই বানিও ইন্ডিয়াস ফ্যান্টাসি অ্যাপে। এটা বেস্ট ফ্যান্টাসি অ্যাপ। এবং আজকের লখনৌ বনাম চেন্নাই ম্যাচের জন্য কিন্তু এখানে 10 লাখের কনফার্ম কন্টেস্ট আছে। ইউজার্স আসুক বা না আসুক, এই প্রাইসটা কিন্তু সেমি থাকবে। দারুণ কন্টেস্ট আছে, গিয়ে জয়েন করতে পারো, খেলতে পারো আজকে। এবং এখানে 11 জন নয়, তোমরা 13 জন প্লেয়ারকে নিয়ে দল বানাতে পারবে, ফলে জেতার চান্স অটোমেটিক্যালি বেড়ে যাবে। প্লাস এখানে ওপিনিয়ন ট্রেডিং করে আজকের ম্যাচ কোন দল জিতবে বা এই দল এত রান করতে পারবে কিনা, সিম্পলি হ্যাঁ বা না উত্তর দিয়েও কিন্তু এখান থেকে জিততে পারো। দারুণ দারুণ অফার চলছে এখানে, কিন্তু ফ্রিতে প্রত্যেক দিন 5000 এর গিভঅ্যাওয়ে দেওয়া হয়, যেটা কিন্তু ফ্রিতেই জয়েন করে তোমরা জিততে পারো। তার পাশাপাশি আমার নিচের দেওয়া লিংক থেকে তোমরা যদি এই অ্যাপে রেজিস্টার করো, তাহলে কিন্তু 250 বোনাস পাবে। এবং যদি বন্ধুদের শেয়ার করো, তারা তোমাদের লিংক থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু সেখান থেকেও 300 করে বোনাস পেতে থাকবে। আর শুধুমাত্র বোনাসের অ্যামাউন্ট দিয়ে কিন্তু তোমরা একটা কন্টেস্টে কিন্তু জয়েন করতে পারবে। সাথে এখানে ইনভেস্টমেন্ট লিডার বোর্ডে টাটা হ্যারিয়ার, মাহিন্দ্রা থার, আইফোন জেতার সুযোগ আছে, আরো এক্সাইটিং প্রাইজ আছে। এখানে ডিপোজিটে কোনো জিএসটি কাটে না, টিডিএস কাটে না, ফলে যেটা তোমরা জিতবে সেটা পুরোটাই ব্যাংকে পেয়ে যাবে। এবং এখানে কিন্তু লোয়েস্ট কম্পিটিশন এবং কমিশন আছে, ফলে জেতার চান্সও কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। অনেক অফার চলছে, কি কি অফার চলছে দেখার জন্য তোমাদেরকে এই অ্যাপে যেতে হবে। লিংক কিন্তু পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে এবং নিচের কমেন্টে। তো যদি আমরা আবার মেন টপিকে ফিরে আসি, তো চেন্নাই সুপার কিংসের প্রবলেম কি? চেন্নাইয়ের প্রবলেম হচ্ছে চেন্নাইয়ের ব্যাটিং। বোলিং আমার এখনো মনে হয় চেন্নাইয়ের ভালো আছে, বাট রবিচন্দ্রন অশ্বিন কেন জানেন না কাজ করছে না। রবিচন্দ্রন অশ্বিন অ্যাকচুয়ালি নিজের দোষে মার খাচ্ছে। তুমি যদি দেখো, অশ্বিন তো আসলে অফ স্পিনার, কত বড় কোয়ালিটির অফ স্পিনার সেটা আমাকে বলতে হবে না। তার টেস্টে রেকর্ড দেখো বা যখন খেলেছে তার রেকর্ড দেখো, সেটা তার রেকর্ড তার হয়ে কথা বলে। বাট অশ্বিন রিসেন্টলি অফ স্পিনার হয়েও অফ স্পিন ছাড়া সব কিছু করছে। মঈন আলীকে দেখো, যদি মঈন আলী আর অশ্বিন এই দুটো প্লেয়ারকে আমরা পাশাপাশি তুলনা করি, স্কিলফুল অনেক বেশি রবিচন্দ্রন অশ্বিন। বাট মঈন আলী শুধুমাত্র অফ স্পিন করে নিজের বাউন্ডারির মধ্যে থেকে কিন্তু ভালো বল করে বেরিয়ে যাচ্ছে, আর অশ্বিন অফ স্পিন ছাড়া সবকিছু করছে। ফলে অশ্বিনের জায়গাটা নিয়ে একমাত্র প্রশ্ন উঠতে পারে। বাকি অনসুল কম্বোজকে আগের দিন খেলেছিল, যে আই থিঙ্ক ভালো প্লেয়ার, ভালো করবে চেন্নাইয়ের হয়ে। অনসুল কম্বোজ এবং খালিল আহমেদ কিন্তু চেন্নাইয়ের জন্য ভালো কম্বিনেশন। বাকি ডেথের জন্য অবভিয়াসলি পাথিরানা আছে, মিডিল ওভারে নূর আছে, জাদেজা আছে। অশ্বিন যদি আরেকটু ভালো করে হয়তো চেন্নাইয়ের জন্য সেটা বেটার হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে
ব্যাটিংয়ে প্রবলেম। লাস্ট ম্যাচের আগে অবধি আমরা তাও বলছিলাম একটা ঋতুরাজ গায়কোয়াড় আছে, যেই হয়তো সব থেকে ভরসাযোগ্য ব্যাটসম্যান, সঙ্গে রাচিন আছে, বাট রাচিন সেরকম খেলছে না প্রথম ম্যাচের পর থেকে। আর দুবের তো কনসিস্টেন্সি প্রবলেম আছে, এবং সেখানে যখন ঋতুরাজ গায়কোয়াড়ও ছিটকে গিয়েছে তখন কিন্তু চেন্নাইয়ের জন্য কাজটা আরও শক্ত হয়ে গিয়েছে। এবং এই সময় টিমের যেটা দরকার, একটা ফ্রেশ মাইন্ডসেট, একটা ফ্রেশ ব্লাড। বুড়োদের দিয়ে কাজ চলছে না, সেটা দেখা যাচ্ছে। সেখানে ইয়ংস্টারদের সুযোগ দিতে হবে, তারা এসে ভালো কিছু করতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা চেন্নাই ফ্যানেদের খারাপ লাগতে পারে, বাট কোনো ইয়ংস্টারের জন্য সব থেকে ওর্স্ট ফ্র্যাঞ্চাইজি যদি কেউ হতে পারে সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস। মুম্বাই বা কেকেআরের মতো টিম কি করে, তারা ইয়ংস্টারদের তৈরি করে। চেন্নাইয়ের মতো টিমকে আমরা দেখি একটু বয়স্ক প্লেয়ারদের, বয়স্ক অফ ফর্মে থাকা প্লেয়ারদের কিনে তাদের ফর্মে ফিরিয়ে দেয়। বাট ইয়ংস্টার খুব বেশি তৈরি হয় না। 2020 মরশুম যখন চেন্নাই খুব একটা ভালো কিছু করতে পারছিল না, সেই সময় তারা একটা ঋতুরাজ গায়কোয়াড় তৈরি করেছিল। দেখা যাক, কারণ তুমি ভাই ধোনির ওপর কতদিন ভরসা করে একটা দলকে টানবে শুধু ধোনির নামে? সেখানে নতুন প্লেয়ারদের তৈরি করতে হবে। রাহুল ত্রিপাঠী চলছে না, হুডা চলছে না, শেখ রশিদের মতো প্লেয়ারকে এবার সুযোগ দাও। এমন নয় আমি বলছি না সে এসেই দারুণ কিছু করে ফেলবে, বাট তার মধ্যে ট্যালেন্ট আছে, ট্যালেন্টেড ইয়ংস্টার, এবং সে এসে ইম্প্যাক্টফুল হতে পারে। যদি চলে যায়, এই মরশুমে যদি চেন্নাই ভালো কিছু নাও করতে পারে, পরের মরশুমে ভালো কিছু করার জন্য একটা তো প্লেয়ার পাবে। তো সেখানে আমি জানি না চেন্নাই তাদের পুরনো মানসিকতা থেকে বেরোবে কিনা, বা ধোনি সেটা করবে কিনা। আগের দিন অনসুল কম্বোজকে সুযোগ দিয়েছে, দেখে ভালো লাগলো। বাট আই থিঙ্ক শেখ রশিদকে তারা আনতে পারে, মেনলি নম্বর 3-এ খেলাতে পারে, বা আমি তো বলবো তাকে দিয়ে ওপেন করিয়ে রাচিন রবীন্দ্রকে 3 নম্বরে খেলাতে পারে। দেন 4-5 দুবে বিজয় শঙ্কর, 6-7 জাদেজা ধোনি। ধোনিকে অবশ্যই 7-এ ব্যাট করতে হবে। কেন ভাই, স্পিনার বল করছে বলে 9-এ ব্যাট করতে যদি আসে, তাহলে তো ভাই ওটাই একটা প্রবলেম। জানি ধোনি একটা ব্র্যান্ড, কিন্তু তুমি টিমে যখন খেলছো, রিটেন হয়েছো, তখন তোমাকে নিজের উপর সেই ভরসাটা দেখাতে হবে। মিডিলে গিয়ে স্পিনারদের খেলতে হবে। এমন তো নয় ধোনি স্পিনারদের একদমই খেলতে পারবে না। ধোনি সেই টাইপেরই মানসিকতা নিয়ে রাখে। জানি আমরা ধোনি ভালো ব্রেন ইউজ করে, তবে এতটাও ইউজ করার দরকার নেই যে স্পিনাররা এলে আমি ব্যাট করতে যাব না। তো যাই হোক, সেখানে কিন্তু ধোনিকে আরেকটু আগে ব্যাট করতে আসা উচিত, মিনিমাম 7-এ আসা উচিত। এবার যেটা আমি আগেও বলেছি যে বাকি যদি পুরো টপ 6 ব্যর্থ করে, ধোনিকে দোষ দিয়ে তো লাভ নেই। একটা 43 বছরের লোক কি করবে? কিন্তু ব্যাপার হচ্ছে ওই 43 বছরের লোকটাই তোমার টিমের মেন আবার ফিনিশার। আর যখন সে খেলছে, টিমে রিটেন হয়েছে, তাকে রিটেন করার জন্য রুল পাল্টে দেওয়া হয়েছে। যখন খেলছে তখন খেলার মতো করে খেলতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে চেন্নাই সুপার কিংস তারা আদেও জিততে চায় নাকি ধোনির নামে ব্র্যান্ড ভ্যালু কামাতে চায়, সেটাই ব্যাপার। কারণ আমি তো আমার কমেন্ট সেকশনেও দেখেছি, যারা নিজেদের সিএসকে ফ্যান বলে দাবি করে, তারা অ্যাকচুয়ালি সিএসকে জিতলো কি হারলো তাতে বিশেষ কিছু যায় আসে না বেশিরভাগেরই। ধোনি কি করলো, ধোনিকে নিয়ে কেউ কিছু বললো কিনা, সেটা যায় আসে। কারণ যারা চেন্নাই ফ্যান আছে তারা কিন্তু মেনলি ধোনির ফ্যান, যেটা আমি বুঝেছি। তো সেখানে দেখা যাক এবার বাকিটা চেন্নাই সুপার কিংস কি করে। আমি তো বলবো অ্যাটলিস্ট শেখ রশিদকে সুযোগ দিক। আমি চাই চেন্নাই সুপার কিংস অ্যাজ এ টিম ভালো করুক। আর বাকি আজকে না করতে পারলে তো এই মরশুমে আর কিছু থাকবে না। বাকি যদি আমরা কথা বলি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে, তো কলকাতা নাইট রাইডার্সের কিন্তু আসল চ্যালেঞ্জ শুরু এবার। প্রথম 6টা ম্যাচে কেকেআর 3টে জিতেছে, 3টে হেরেছে। তবে লাস্ট 3টে ম্যাচেই কেকেআর ভালো ক্রিকেট খেলেছে, ব্যাটিং চলেছে, এবং সেখানে অবভিয়াসলি হয়তো লখনৌ ম্যাচটা কেকেআর জিততে পারতো। এবং একটা ভালো ব্যাপার কি, যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভালো সময়ে ফর্মে ফিরেছে। তো কেকেআর দলটাকে দেখে মনে হচ্ছে এবার ছন্দে আছে। হোপফুলি এই ছন্দটা ধরে রাখবে, কারণ নেক্সট 4টে ম্যাচ কেকেআরের এমন 4টে দলের সঙ্গে, যেই 4টে দল কিন্তু বেশ ব্যালেন্স। মানে 4টে দল না, অ্যাকচুয়ালি 3টে দলের সঙ্গে। কারণ 2টো ম্যাচ আছে পাঞ্জাব কিংসের সঙ্গে, একটা ম্যাচ আছে গুজরাটের সঙ্গে, একটা ম্যাচ আছে দিল্লির সঙ্গে। এই 4টে ম্যাচের উপর কিন্তু ডিপেন্ড করে আছে যে কেকেআর এই সিজনে কি করতে চলেছে। আমি বলবো যদি কেকেআর এই 4টে ম্যাচের মধ্যে 3টে ম্যাচ জেতে, যদি এই 4টে ম্যাচের মধ্যে থেকে কেকেআর 3টে ম্যাচ জেতে, কেকেআর প্লে অফসে কোয়ালিফাই করবে। কারণ এই 4টে ম্যাচ কেকেআরের সব থেকে গুরুত্বপূর্ণ, কেকেআরের ফর্ম ধরে রাখার ম্যাচ, এবং সেখানে কিন্তু এই 4টে ম্যাচের উপরই ডিপেন্ড করে আছে কেকেআর কি করবে। 4টে ম্যাচের মধ্যে যদি কেকেআর 2টো জেতে, তাহলেও একটা হয়তো চান্স থাকবে। তবে অবভিয়াসলি কেকেআরের উচিত এই 4টে ম্যাচের মধ্যে থেকে 3টে ম্যাচ জেতে, এবং 3টে ম্যাচ জিতলে আমার মনে হয় কেকেআর কোয়ালিফাই করবে। 4টে জিতে গেলে কেকেআর টপ 2তে শেষ করবে, এটুকু শিওর আমি। বাকি নেক্সট কলকাতা ম্যাচের আগে কলকাতার দলে কোনো চেঞ্জ হবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে পারে। এবং সেখানে ব্যাপার একটাই, যে কেকেআরকে যে টাইপের পিচ চেন্নাই দিয়েছিল সেই টাইপের পিচ পাঞ্জাব দেবে না। পাঞ্জাব তুলনামূলক ব্যাটিং ফ্রেন্ডলি পিচ দেবে, এবং সেখানে 3টে স্পিনার নিয়ে যাওয়া ঠিক হবে কিনা সেটা একটা প্রশ্ন উঠতে পারে। এবং আবারও অ্যান্ড্রিক নরকিয়ার মতো প্লেয়ারের নাম কিন্তু আসতে পারে, যে তাকে কি খেলানো উচিত। বাট ব্যাপারটা হচ্ছে যে কেকেআর অ্যান্ড্রিক নরকিয়াকে নিয়ে ভিডিওই পোস্ট করছে, তাকে ট্রাস্ট করছে না। আর 3টে স্পিনার নিয়ে যাও, মঈন আলী তোমাকে ব্যাট হাতেও রান করে দিতে পারে পরের দিকে, যেটা দরকার পড়েনি, প্লাস ফিল্ডিংও দারুণ, এবং তোমাকে বল হাতে 3টে ম্যাচে পারফর্ম করে দিয়েছে। এবং সেই জায়গাতে তুমি একটা ফাস্ট বোলার নিয়ে আসবে। এবার অ্যান্ড্রিক নরকিয়ার ব্যাপারটা আমি জানি না, যদিও এক্সট্রা পেস হয়তো কাজে আসতে পারে, তবে স্পেন্সারের মতো ফাস্ট বোলার নিয়ে এলে সে চলছে না। সেই জায়গাতে পাঞ্জাবের প্লেয়াররাও ভালো ফাস্ট বোলিং খেলছে, ফলে দরকার নেই। যদি মনে হয় যে স্পিন চলছে না একদমই, সেই জায়গাতে রাসেলকে দিয়ে 4 ওভার বল করাও দরকার। ভেঙ্কটেশ আইয়ার বা রমনদীপের 1-2 ওভার বোলিং ইউজ করো, বাট 3টে স্পিনার নিয়ে যাও।
কারণ মঈন আলী তোমাকে 9 অব্দি ব্যাটিংও দিয়ে দেবে, প্লাস 1-2 বার তাকে দিয়ে বল করাও। একদমই যদি দেখে মনে হয় যে পিচে স্পিন নেই, মঈন আলীকে দলে ডাকলো, তাকে বল দিল না, সেটা যেন না করে। মঈনকে যেন বল দেয়, কারণ বলা যায় না, হয়তো অত লেফট হ্যান্ডার ব্যাটসম্যান ওইদিকে নেই পাঞ্জাব কিংস টিমে, বাট মঈন আলী যেরকম ছন্দে আছে তাকে দিয়ে বল করাতে হবে। যদি চলে যায় তো মঈন আলী 4 ওভার তোমাকে দিয়ে দিলে তার থেকে বেটার কিছু হয় না। আর যদি মনে হয় যে না চলছে না, সেখানে রাসেলকে দিয়ে তার ওভার কমপ্লিট করাও, বা যেটা বললাম দরকারে ভেঙ্কটেশ আইয়ার বা রমনদীপকে নিয়ে আসো। উইনিং কম্বিনেশন ভাঙার দরকার নেই। হয়তো কুইন্টন ডিককের ব্যাট থেকেও বড় রান আসছে না, সেই নিয়েও প্রশ্ন উঠতে পারে, বাট আগের দিন ডিকক যে 3টে 6 মেরেছে সেখানে তাকে কিছুটা টাচে লেগেছে। এবং যদি কেকেআর অতটা ডিপ ব্যাট করে, 9 অব্দি 10 অব্দি ব্যাট করে, 9 মঈন আলী 10 হর্ষিত রানা হয়, তাহলে কিন্তু কেকেআর উপরের দিকে দরকার এমন একটা প্লেয়ার যে ব্যাট চালিয়ে খেলবে, এবং ডিককে সেই দায়িত্বটাই দিক যে তুমি গিয়ে অ্যাগ্রেসিভ খেলো। ঠিক আছে, বড় স্কোরের দরকার নেই, বাট 15 বলে 30 এই টাইপের যদি স্টার্ট দাও, সেটাও আমাদের জন্য যথেষ্ট ইম্প্যাক্টফুল হতে পারে। তো আমার মনে হয় যে এই ম্যাচেও হয়তো ডিককের সঙ্গেই যাবে। হয়তো আগের দিন বড় ইনিংস আসেনি, বাট ডিককে কিছুটা টাচে লেগেছে। 3টে কোয়ালিটি বাউন্ডারি আমরা দেখেছি, এবং পাঞ্জাব কিংসের মতো টিম যারা কিন্তু মেনলি পেসারদের দিয়ে আক্রমণ করতে পছন্দ করে, তাদের এগেনস্টে আই থিঙ্ক ডিককই ভালো অপশন হবে। আর যদি কেকেআর ফার্স্টে ব্যাট করতে গিয়ে দেখে যে একদমই পিচে স্পিনারদের জন্য কিছু নেই, সেক্ষেত্রে আই থিঙ্ক ফার্স্টে ব্যাটিং করলে মঈন আলী / অ্যান্ড্রিক নরকিয়া, যদি সে পুরোপুরি ফিট থাকে, সেই দুজনকে তোমার সাবস্টিটিউট লিস্টে রাখতে পারে, ইম্প্যাক্ট প্লেয়ার লিস্টে। যদি ব্যাটিংয়ের দরকার না পড়ে এবং মনে হয় যে পিচে একটা এক্সট্রা পেসওয়ালা বোলার হলে ভালো হয়, সেক্ষেত্রে নরকিয়াকেও নিয়ে আসতে পারে। যদি মনে হয় যে এক্সট্রা পেসের দরকার আছে, তবে ফার্স্টে বোলিং করলে আনচেঞ্জ টিম রাখুক, মঈন আলীর সঙ্গেই শুরু করুক। তো সেখানে বাকি তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।